ব্রেকিং নিউজ, সেনাপ্রধান ওয়াকারের বাসায় গ্রেপ্তার হল হাদির খুনি ফয়সাল। হারির খুনের দায়ে গ্রেফতার হল মির্জা আব্বাস এবং তারেক রহমানের সিলেট সফর নিয়ে প্রস্তুতি সভা, লাখো মানুষের সমাগম ঘটাতে চায় বিএনপি। এবারে বিস্তারিত। দলের চেয়ারম্যান তারেক রহমানের ২২ জানুয়ারি সিলেটে আগমন উপলক্ষে প্রস্তুতি শুরু করেছে বিএনপি। ওই দিন দলের প্রথম নির্বাচনী সভায় লাখো মানুষের সমাগম ঘটাতে উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা প্রস্তুতি বৈঠক সহ নানা তৎপরতা শুরু করেছেন। এ সম্পর্কে সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী প্রথম আলোকে বলেন, দেশে ফেরার পর বিএনপির চেয়ারম্যানের ঢাকার বাইরে এটাই প্রথম সফর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেটেই বিএনপির প্রথম নির্বাচনী প্রচার কেন্দ্রিক সভা অনুষ্ঠিত হচ্ছে। এ কারণে অন্তত ৩ লাখ মানুষের সমাগম ঘটাতে স্থানীয়ভাবে কাজ করছে বিএনপি। বিএনপির নেতাকর্মীরা জানান, ২২ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। তার আগের রাতে তারেক রহমান আকাশপথে সিলেটে পৌঁছাবেন। পরদিন সকালে হজরত শাহজালাল এর রহ এবং হজরত শাহপরানের রহমের মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি নির্বাচনী প্রচার শুরু করবেন। পরে বেলা ১১টায় নগরের চৌহাট্টা এলাকায় আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান। সূত্র জানায়, আলিয়া মাদ্রাসা মাঠের এই নির্বাচনী জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপি প্রার্থীদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন। জনসভা শেষে তারেক রহমান সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। পথে তিনি মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরও ২টি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এসব সভায় সংশ্লিষ্ট জেলার সংসদ সদস্য প্রার্থীদের তিনি আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন। বিএনপির শীর্ষ পর্যায়ের ৩ জন নেতা জানান, জনসভাগুলোয় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে পাড়া মহল্লা ভিত্তিক প্রচারণা আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমাধিস্থলের আশেপাশের এলাকা ও সিলেট নগরের গুরুত্বপূর্ণ স্থানগুলোয় ব্যাপক সমাগম ঘটিয়ে নিজেদের সাংগঠনিক শক্তি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। এছাড়া তারেক রহমান যেসব সড়ক ও মহাসড়ক দিয়ে যাবেন, সেগুলোর দুই পাশেও বিপুল মানুষের উপস্থিতির মাধ্যমে তাকে স্বাগত জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এক কথায়, ওই দিন সিলেটে প্রথম নির্বাচনী প্রচার অভিযান ঘিরে বড় ধরনের শোডাউন করতে চায় বিএনপি। এদিকে তারেক রহমানের সিলেট সফর সফল করতে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলও পৃথকভাবে আরেকটি প্রস্তুতি সভা করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় নগরের তোপখানা এলাকায় আয়োজিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়া ২৬৮ আসনে তারা নির্বাচন করবে। বাকি ৩২টি আসনে দলটি পছন্দের কোনো দলের প্রার্থীকে সমর্থন দেবে। অর্থাৎ ৩০০ আসনেই ইসলামী আন্দোলন ভোটে থাকছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এর মধ্য দিয়ে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার উদ্যোগ শেষ পর্যন্ত ব্যর্থ হল। এখন ইসলামপন্থীদের ভোট স্পষ্টত ৩ বাক্সে বিভক্ত হয়ে পড়ল। এর রেশ ভোটের মাঠে কতটা কিভাবে পড়ে সেটি এখন দেখার বিষয়। ইসলামী আন্দোলন গতকাল বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জানিয়েছে, তারা এককভাবে নির্বাচন করবে। তাদের অভিযোগ, তারা জামাতের দিক থেকে উপেক্ষা ও অসম্মানের শিকার হয়েছে। এর আগের দিন বৃহস্পতিবার জামাতের নেতৃত্বে ১০ দলের শীর্ষ নেতা সংবাদ সম্মেলন করে ২৫৩টি সংসদ আসনের সমঝোতা চূড়ান্ত করার কথা আনুষ্ঠানিকভাবে জানান। তারা ইসলামী আন্দোলনের জন্য ৪৭টি আসন ফাঁকা রেখেছিলেন। সমঝোতা না হওয়ায় এখন এই আসনগুলোতে প্রার্থী দেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ইসলামী আন্দোলনের সরে যাওয়ার মধ্য দিয়ে ইসলামপন্থী দলগুলোর রাজনীতি কার্যত ৩টি ভিন্ন ধারায় বিভক্ত হয়ে পড়েছে। এর একদিকে রয়েছে জামাতে ইসলামের নেতৃত্বে ১০ দলীয় নির্বাচনী ঐক্য, এই মোর্চায় ইসলামী দল ৫টি, অন্যদিকে চরমোনাই পীরের নেতৃত্বে ইসলামী আন্দোলন এককভাবে ভোট করার ঘোষণা দিয়েছে। আর তৃতীয় ধারায় বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনের শরিক হিসাবে নির্বাচনী সমঝোতায় যুক্ত ৩টি ইসলামী দল, যাদের একটি ঋণ নিবন্ধিত ও ২টি নিবন্ধনহীন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নির্বাচন সামনে রেখে এই বিভাজন শুধু কৌশলগত নয়, বরং আদর্শ নেতৃত্ব ও পারস্পরিক অবিশ্বাসের পুরনো সংকটকে নতুন করে প্রকাশ্যে এনেছে। কার্যত আসন বণ্টনের হিসাব নিকাশকে কেন্দ্র করে ইসলামী আন্দোলনের সঙ্গে জামাতের নেতৃত্বে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের বিচ্ছেদ ঘটে। শুরু থেকেই আসন ভাগাভাগি নিয়ে জামাত ও ইসলামী আন্দোলনের মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বী মানসিকতা ছিল। ইসলামী আন্দোলনের লক্ষ্য ছিল ৭০ থেকে ৮০টি আসন। বিপরীতে জামাতের চেষ্টা ছিল তাদের ৩০ থেকে ৩৫টি আসনে সীমাবদ্ধ রাখা। এটি দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্ত ছিল। শেষ পর্যন্ত জামাত ৪০ পরে ৪৫ আসনে ছাড় দিতে রাজি হলেও ইসলামী আন্দোলন তা মানেনি। এতে জামাতের নীতি নির্ধারণী পর্যায়ে সন্দেহ তৈরি হয়, এটি কেবল আসনের দাবি নাকি ভিন্ন কোনো রাজনৈতিক তৎপরতা। শেষ পর্যন্ত ভোটের হিসাব বিশ্লেষণ করে জামাত সিদ্ধান্ত নেয়, ইসলামী আন্দোলন ছাড়া ১০ দল নিয়ে এগোনোই তুলনামূলকভাবে সুবিধাজনক। অন্যদিকে ইসলামী আন্দোলনও বৈকল্প নির্বাচনী মোর্চা গঠনের চেষ্টা করে, শেষ পর্যন্ত সফল হয়নি। দলটির ভেতরেও ঐক্যের প্রশ্নে মতভেদ ছিল।
দলটির আমির সহ বড় অংশ জামাতের সঙ্গে থাকার পক্ষে থাকলেও একটি প্রভাবশালী অংশ ভেতরে ভেতরে এর বিরোধী ছিল বলে সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা গেছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ব্যারিস্টার রুমিন ফারহানার একটি উঠান বৈঠকে কেন্দ্র করে দুই দলের যুবকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার 18 জানুয়ারি উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আখিতারা গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের একাধিক কর্মী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সরাইলের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মঞ্চ না থাকায় শেষ পর্যন্ত নিজের গাড়ির ওপর দাঁড়িয়েই উপস্থিত সাধারণ জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি। রুমিন ফারহানা বলেন, আজ অরুয়াইলে আমার নির্ধারিত সভা ছিল, কিন্তু প্রতিপক্ষ প্রার্থীর লোকজন আমার মঞ্চ ভেঙে দিয়েছে। বাধ্য হয়ে আমি আজ দরজায় দরজায় গিয়েছি এবং শেষমেশ গাড়ির ওপর দাঁড়িয়ে কথা বলছি। যদিও মঞ্চ ভাঙচুরের ঘটনায় তিনি কোনো নির্দিষ্ট দল বা প্রার্থীর নাম উল্লেখ করেননি, তবে নির্বাচনী অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে ভোটারদের ব্যালটের মাধ্যমে জবাব দেওয়ার আহ্বান জানান এই নেত্রী। সভায় তিনি অরুয়াইলে চিত্রা নদীর ওপর সেতু নির্মাণ এবং রাস্তা সংস্কারের ব্যাপক পরিকল্পনার উল্লেখ করেন। তিনি বলেন, আমি এমপি থাকাকালীন এই সেতুর জন্য আবেদন করেছিলাম। নির্বাচিত হলে এই সড়ক, সেতু ও কালভার্টের কাজ সম্পন্ন করব। নতুন বাংলাদেশে আমরা কোনো দুর্নীতি, চাঁদাবাজি বা বালু ব্যবসা প্রশ্রয় দেব না। নিরীহ মানুষকে টাকা দিয়ে মিথ্যা মামলায় জড়ানো হবে না। তিনি আরও যোগ করেন, নির্বাচিত হলে সরাইল আশুগঞ্জকে নতুন রূপে সাজাব। শিক্ষা, স্বাস্থ্য ও যুব উন্নয়নে বিশেষ প্রকল্প হাতে নেব। বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়ার 2, সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের 2 ইউনিয়নে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়ছেন। একই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসাবে জমিয়েতে উলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিব নির্বাচন করছেন। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিউ মার্কেট থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার 15 জানুয়ারি ঢাবির বাসে বাধা ও হামলার প্রতিবাদে ওই রাতেই এই মামলা করা হয় বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার 16 জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে মামলায় কাদের আসামি করা হয়েছে এবং কতজনকে আসামি করা হয়েছে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে তাৎক্ষণিকভাবে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন। এছাড়া তিনি শিক্ষা উপদেষ্টা সহ সরকারের ঊর্ধ্বতন মহলের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ রক্ষা করে চলেছেন। শিক্ষার্থীদের পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বরাষ্ট্র সচিব বরাবর আনুষ্ঠানিকভাবে চিঠিও প্রেরণ করেছে। উল্লেখ্য, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে 7 কলেজের শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুরে সায়েন্স ল্যাবরেটরি এলাকা অবরোধ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস ক্যাম্পাসের দিকে আসার সময় অবরোধকারীরা বাধা দেন। খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি ও পরিবহন ম্যানেজার ঘটনাস্থলে ছুটে যান এবং বাসটি ছাড়িয়ে আনেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, অবরোধকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালান এবং কয়েকজনকে জখম করেন।